বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতির ৪র্থ পর্ব। আসর সাজানো বরাসনে বসবার মতো সময় আর ছিল না। হুড়মুড়িয়ে একেবারে কলতলায় খেউরি করিয়ে স্নান করিয়ে নিয়ে সোজা নিয়ে যেতে হবে সম্প্রদান পিঁড়িতে। সেই পিঁড়িতেই ধান দুব্য আর আংটি দিয়ে পাকা দেখা অনুষ্ঠানের প্রথাটা পালন করে নিতে হবে। অবশ্যই সারাদিনে অন্তত ১২-৫-৬ চর্বচস্য করে খেয়েছে রাসু, কিন্তু কি আর করা যাবে, এরকম আকস্মিক ব্যাপারে ওসব মানার উপায় কোথায়? বলে কত মেয়েরই বিয়ে হয়ে যাচ্ছে, ওঠ ছুরি তোর বিয়ে করে। এই তো লক্ষ্মীকান্তরই এক জ্ঞাতি ভাইপোর মেয়ের বিয়ে হলো, সেবার ঘুমন্ত মেয়েটাকে মাঝরাতে টেনে তুলে। গ্রামের আর কার বাড়িতে বর এসেছিল বিয়ে করতে, তারপর যা হয়, কোথা থেকে যেন উঠে পড়ল কনেপক্ষের কুলের খোটা। তা থেকে বচসা, অপমান, পাত্র উঠিয়ে নিয়ে যাওয়া। যাক সে কথা, মূল কথা হচ্ছে আকস্মিকের ক্ষেত্রে চর্বচস্য খেয়েও বিয়ের পিঁড়িতে বসা যায়। কথা হচ্ছে এখন রাসুকে নিয়ে। রাসুর অবস্থাটা কি? সে কি এখন খুব একটা অন্তর্দ্বন্দ্বে পীড়িত হচ্ছে? তীব্র একটা যন্ত্রণা, ভয়ঙ্কর একটা অনুতাপ, প্রবল একটা মানসিক বিদ্রোহের আলোড়ন কি রাসুকে ছিন্ন ভিন্ন করছিল? বলা নেই, কোয়া নেই, হঠাৎ এই চিলের মতো ছোঁ মেরে উড়িয়ে ঘোড়া ছুটিয়ে এনে আরও একটা ৭ পাকের বন্ধনে বন্দি করে ফেলবার চক্রান্তে কাকার ওপর কি রাগে ক্ষিপ্ত হয়ে উঠেছিল রাসু? না, রাসুর মুখ দেখে তা মনে হচ্ছে না। বলির পাঁঠার অবস্থা ঘটলেও ভয়ে বলির পাঁঠার মতো কাঁপছিলও না রাসু। শুধু কেমন একটা ভাবশূন্য ফেলফেলে মুখে নিজের নির্দেশিত ভূমিকা পালন করে চলেছিল সে। হ্যাঁ, এই আকস্মিকতার আঘাতে বেচারা রাসুর শুধু মুখটাই নয়, মনটাও কেমন ভাবশূন্য ফেলফেলে হয়ে গিয়েছে। সেখানে সুখ, দুঃখ, ভালো মন্দ, দ্বিধা, দ্বন্দ্ব কোনো কিছুরই সাড়া নেই। সে মনে ধাক্কা লাগলো স্ত্রী আচারের সময়। সে ধাক্কায় খানিকটা সার ফিরল। সেই সারে মনের মধ্যে একটা ভয়ানক কষ্টবোধ করতে লাগলো রাসু। ৭ এওতে মিলে যখন মাথায় করে স্ত্রী, কুলো, বরণডালা, আইহারি চিতের কাঠি, ধূত্র ফলের প্রদীপ সাজানো থালা ইত্যাদি নিয়ে বর কনেকে প্রদক্ষিণ করছিল, ধাক্কাটা লাগলো ঠিক তখন। এওদের অবশ্য এক গলা করে ঘুমটা, কিন্তু তার মধ্যেও আদল বলে একটা কথা আছে। যে বউটির মাথায় বরণডালা, তার আদলটা ঠিক সারদার মতন। যদিও দিনের বেলা হঠাৎ সারদার মুখটা দেখলে রাসু ঠিক চিনতে পারবে কিনা সন্দেহ, তবু আদলটা চেনে। ওই রকম বেগনি রঙের জমকালো একখানা চেলিও যেন সারদাকে মাঝে মাঝে পড়তে দেখেছে রাসু। পাড়ার কারুর বিয়ে টিয়েতে কি সিংহবাহিনীর অঞ্জলি দেবার সময় দেখেছে অবশ্যই নিতান্ত দূর থেকে, আর ভালো করে তাকাবার সাহসও হয়নি। কারণ রাত দুপুরের আগে সমস্ত বাড়ি নিশুতি না হওয়া পর্যন্ত কাছাকাছি আসবার উপায় কোথা? আর তখন তো সারদা সাজসজ্জা গহনাগাটির ভারমুক্ত। তাছাড়া সারদা ঘরে ঢুকেই ঘরের কোণের প্রদীপটা দেয় নিভিয়ে। কে কমনে দেখে ফেলে যদি? অবশ্যই দেখবার পথ বলতে কিছুই নেই। রামকালী চাটুর্যের বাড়ির দরজা কপাট তো আর পাড়ার ৫ জনের মতো আম কাঠের নয় যে ফুটো ফাটা থাকবে। মজবুত কাঁঠাল কাঠের লোহার পাত মারা দরজা। দরজার কড়া শেকলগুলোই বোধ করি ওজনে ২ পাচ্ছের। আর জানলা, সে তো জানলা নয়, গবাক্ষ। মানুষের মাথা ছাড়ানো উঁচুতে ছোট্ট ছোট্ট খুপড়ি জানলা। সেখানে আর কে চোখ ফেলবে? তবু সাবধানের মার নেই। গ্রীষ্মকালে অবশ্য পুরুষরা এরকম চাপা ঘরে শুতে পারেন না।
তাদের জন্য চণ্ডীমণ্ডপে কিংবা ছাতে শীতল পাটি বিছিয়ে রাখা হয় ভিজে গামছা দিয়ে মুছে। সেখানে তাকিয়া যায়, হাত পাখা যায়, গারু গামছা যায়, বয়ে নিয়ে যায় রাখাল ছেলেটা কি মুনিশটা। কর্তাদের অসুবিধে নেই, প্রাণ যায় বাড়ির মহিলাদের আর নববিবাহিত যুবকদের। তারা প্রাণ ধরে বাড়িতে শুতে যেতে পারে না, অথচ ভেতর বাড়ির ঘরের ভিতরের গুমোটো প্রাণান্তকর। তবে শারদার মতো বউ হলে আলাদা। শারদা এই গ্রীষ্মকালে সারা রাত্রির পাখা ভিজিয়ে বাতাস করে রাসুকে। প্রাণের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল রাসুর। গতকাল রাত্রেও তো শারদা সেই প্রতিসেবার ব্যতিক্রম করেনি। রাসু মায়া করে বারবার বারণ করেছিল বলে কচি ছেলেটার গরমের ছুতো করে পাখা নেড়েছে শারদা। আর সবচেয়ে মারাত্মক কথা, যেটা মনে করে হঠাৎ বুকটা এমন মুচড়ে মুচড়ে উঠছে রাসুর, মাত্র কাল রাত্রিরেই শারদা তাকে ভয়ানক একটা সত্যবদ্ধ করিয়ে নিয়েছিল। বাতাস দিতে বারণ করার কথায় চুপি চুপি হেসে বলেছিল শারদা, এত তো মায়া, এই মায়ার পরিচয় প্রকাশ করতে পারবে চিরকাল? রাসু ঠিক বুঝতে পারেনি, একটু অবাক হাসি হেসে বলেছিল, চিরকাল কি গরম থাকবে? আহা, তা বলছি নে, বলছি। রাসুর বুকের একেবারে কাছে সরে এসে শারদা বলেছিল, সতীন জ্বালার কথা বলছি, তখন কি আর মায়া করবে? বলবে কি, আহা, ওর সতীনে বড় ভয়। রাসু যতটা নিঃশব্দে সম্ভব হেসে উঠেছিল। হেসে উঠে বলেছিল, হঠাৎ দিবা স্বপ্ন দেখছ নাকি? সতীন জ্বালা আবার কে দিলে তোমায়? দেয়নি, দিতে কতক্ষণ? অনেকক্ষণ। আমার অমন 2-4টে বউ ভালো লাগে না, দরকারও নেই। শারদা তবু জেরা ছাড়েনি। আর আমি বুড়ো হয়ে গেলে তখন তো দরকার হবে। রাসু ভারী কৌতুক অনুভব করেছিল আর হেসে ফেলে বলেছিল, এ যে দেখছি হাওয়ার সঙ্গে মনান্তর। তুমি বুড়ো হয়ে যাবে আর আমি বুঝি জোয়ান থাকব। আহা, পুরুষ ছেলে কি আর সহজে বুড়ো হয়? তাছাড়া ঠাকুরের তুমি জ্যেষ্ঠ ছেলে, দেখতে সুন্দর, অত পয়সাওয়ালা মানুষ তোমরা, কত কত ভালো ভালো সম্বন্ধ আসবে তোমার, তখন কি আর আমার কথা? হঠাৎ আবেগে কেঁদে ফেলেছিল শারদা। অগত্যাই নিবিড় করে কাছে টেনে নিয়ে বউকে আদর সোহাগ করে ভোলাতে হয়েছে রাসুকে। বলতে হয়েছে, সাধে কি আর বলছি হাওয়ার সঙ্গে মনান্তর? কোথায় সতীন তার ঠিক নেই, কাঁদতে বসল। ওসব ভয় করো না। আরও অনেক বাক্য বিনিময়ের পর পতিব্রতা শারদা স্বামীকে আশ্বাস দিয়েছিল, তা বলে তোমাকে আমি অমন সত্যিবন্দি করে রাখছি নে যে মরে গেলেও ফের বিয়ে করতে পারবে না। আমি মরলে তুমি একটা কেন 100টা বিয়ে করো, কিন্তু আমি বেঁচে থাকতে নয়। নয় নয় নয়, হলো তো? 3 সত্যি করেছিল রাসু, মাত্র গত রাত্রে। আর আজ সেই রাসু এই টোপর চেলি পরে কলতলায় দাঁড়িয়ে আছে। এই মাত্তর যে গিন্নি মানুষটা বরণ করছিল, সে বলে উঠেছে, কড়ি দিয়ে কিনলাম, দড়ি দিয়ে বাঁধলাম, হাতে দিলাম মাকু, একবার ভ্যাঁ করো তো বাপু। একটা মানুষকে কতবার কেনা যায়, বাঁধা জিনিসটাকে আবার কিভাবে বাঁধা যায়? হায় ভগবান, রাসুকে এমন বিড়ম্বনায় ফেলে কি সুখ হলো তোমার? আহা, রাসু যদি ঠিক আজকেই গায়ে না থাকতো। রুগী দিদিমাকে দেখতে এমন তো মাঝে মাঝেই গা ছেড়ে ভিন গায়ে যায় রাসু। আজই যদি তাই হতো, যদি দিদিমা বুড়ি টেসে গিয়ে ওখানেই আজ আটকে ফেলতো রাসুকে, যদি ঠিক এই সময়ে জাতিগোত্তর কেউ মরে গিয়ে অসহ্য ঘটিয়ে রাখতো রাসুদের, যদি রাসুরও এদের এই বরটার মতন আচমকা একটা শক্ত অসুখ করে বসত, তেমন কোনো কিছু ঘটলে তো আর বিয়ে হতে পারত না। কন্যাদায়গ্রস্ত বিপন্ন ভদ্রলোকের বিপদের কথা মনের কোণেও আসে না রাসুর। মরুক, চুলোয় যা করা,
রাসুর কি বিপদ হলো? এ যদি কাকা রামকালী না হয়ে বাবা কুঞ্জবিহারী হতো, বাবা যদি বলতো, ভদ্রলোকের বিপদ উপস্থিত রাসু, দ্বিধাদ্বন্দ্বের সময় আর নেই, চল ওঠ, তাহলেও হয়তোবা রাসু খানিকটা মাথা চুলকোতে বসত। কিন্তু এ হচ্ছে যার নাম মেজ কাকা, যার হুকুমের ওপর আর কোনো কথা হয় না। অনেক যদির শেষে অবশেষে হতাশচিত্ত রাসু এ কথাও ভাবল, আর কিছুও না হোক, যদি গত রাত্রে রাসু গ্রীষ্মের কারণে বারবাড়িতে শুতে যেত, তাহলে তো ওই সত্যবন্দির দায়ে পড়তে হতো না তাকে। এরপর কি আর জন্মে কোনো দিন কোনো ব্যাপারে রাসুকে বিশ্বাস করতে পারবে সারদা? বিশ্বাস করতে পারবে? এই ক্ষেত্রে রাসু বেচারাও সারদার মতোই নিরুপায়, কোনো হাত ছিল না তার। না, বিশ্বাস করবে না সারদা, বলবে, বোঝা গেছে, বোঝা গেছে, বেটা ছেলেদের আবার মন মায়া, বেটা ছেলেদের আবার ৩ সত্যি। কিন্তু কথাই কি আর কইবে কখনো সারদা? হয়তো জীবনে আর কথা কইবে না রাসুর সঙ্গে, নয়তো দুঃখে, অভিমানে, মনের ঘেন্নায়। হঠাৎ রাসুর মনশ্চক্ষে বিশালকায় চাটুজ্জে পুকুরের কাকচক্ষু জলটার দৃশ্য ভেসে ওঠে। মনের ঘেন্নায় আজ রাত্রিরেই সারদা কিছু একটা করে বসছে না তো? বুকের ভেতরটা কে যেন খুঁচিয়ে খুঁচিয়ে চিরে চিরে নুন দিচ্ছে। রাসু বুঝি আর চুপ করে থাকতে পারবে না, বুঝি হাউমাউ করে চেঁচিয়ে উঠবে। না, চেঁচিয়ে ওঠেনি রাসু, তবে মুখের চেহারা দেখে কন্যাপক্ষের কে একজন বলে উঠল, বাবাজির কি শরীর অসুস্থ বোধ হচ্ছে? আবার বিয়ের বরের শরীর অসুস্থ। লক্ষ্মীকান্ত একবার এই হিতৈষী সাজা দুর্মুখটার দিকে ভুরু কুঁচকে তাকালেন, তারপর গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন, ওরে, কে আছিস? আর একখানা হাত পাখা নিয়ে আয় দেখি, নতুন নাচ জামাইয়ের মাথার দিকে বাতাসটা একটু জোরে জোরে দে। জোর জোর বাতাসে মুখের চেহারাটা রাসুর সত্যি একটু ভালো দেখালো। আর না দেখালেই বা কি, ততক্ষণে তো বিয়ে সাঙ্গ হয়ে গেছে। বরকনেকে লক্ষ্মীর ঘরে প্রণাম করিয়ে বাসরে বসাতে নিয়ে যাচ্ছে সবাই ধরে ধরে, পায়ের গোড়ায় ঘটি ঘটি জল ঢালতে ঢালতে। সেখানে আবারও তো সেই সেবারের মতন উপদ্রব হবে। সারদার বাপের বাড়ির সেই সব মেয়ে মানুষদের বাক্যি আর বাচালতা মনে করলে রাসুর এখনো হৃদকম্প হয়। আবার তেমনি ভয়ঙ্কর একটা অবস্থার মুখোমুখি গিয়ে দাঁড়াতে হচ্ছে এখন রাসুকে, সম্পূর্ণ অসহায়, সম্পূর্ণ নিরস্ত্র। হঠাৎ রাসু দার্শনিকের মতো নিজের ব্যক্তিগত দুঃখ জ্বালা ভুলে একটা বিরাট দর্শনের সত্য আবিষ্কার করে বসে। মানুষ কি অদ্ভুত নির্বোধ জীব! এই কুশ্রী কদর্য তাকে ইচ্ছে করে জীবনে বারবার সেধে নিয়ে আসে, বারবার নিজেকে কানা করিতে বিকোয়। পরদিন সকালে এখানে বউছত্র আঁকা হচ্ছিল। ইচ্ছে শখের বিয়ের মতো নিখুঁত করে বাহার করে না হোক, নিয়ম পালাটা তো বজায় রাখতে হবে। আর এত বড় উঠোনটায় যেমন তেমন করে একটু আলপনা ঠেকাতেও 1 সের 5 পো চাল না ভিজলে চলবে না। তা সেই 5 পো চালই ভিজিয়ে দিয়েছিলেন রামকালীর খুড়ি নন্দরানী। রামকালীর নিজের খুড়ি নয়, জেঠতুতো খুড়ি। সংসারের যত কিছু নিয়ম লক্ষণ নতকিতের কাজের ভার নন্দরানী আর কুঞ্জর বউয়ের ওপর, কারণ ওরাই দুজন হচ্ছে একেবারে অখণ্ড পোয়াতি। কুঞ্জর বউয়ের তো 7টি ছেলে মেয়েই শেটের কোলে খোশ মেজাজে বহাল তবিয়াতে টিকে আছে। নন্দরানীর অবশ্য মাত্র 2-3টেই। সে যাক, বিয়ের ব্যাপারে নিয়ম পালার কাজের সব কিছুই যখন নন্দরানীর দখলে, তখন এক্ষেত্রেই বা তার ব্যতিক্রম হবে কেন? কাজেই রাসুর এই বিয়েটাকে মনে মনে যতই অসমর্থন করুন নন্দরানী, পুরো 5 পো আতপ চালই ভিজিয়ে দিয়েছিলেন তিনি উঠোনে বউছত্ব রাখতে।
দুধে আলতার প্রকাণ্ড পাথর বসিয়ে তাকে কেন্দ্র করে আর ঘিরে ঘিরে দ্রুত হস্তে ফুল, লতা, শাক, পদ্ম এঁকে চলেছিলেন নন্দরানী। সাঙ্গ হতে কিছু কিঞ্চিত দেরি আছে এখনো। সহসা রাখাল ছোড়া ঘরমাক্ত কলেবরে ছুটতে ছুটতে এসে উঠোনের দরজায় দাঁড়িয়ে আকর্ণ বিস্তৃত হাস্যে জানান দিল, বরকনে এলো গো, আমি ওই দিঘির পাড় থেকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে বলতেই নো। তা তো এলো। নন্দরানী বিপন্ন মুখে এদিক ওদিক তাকিয়ে ঈষৎ উচ্চকণ্ঠে বলে ওঠেন, দিদি, ও দিদি, বরকনে এসে পড়ল শুনছি। বরকনে এসে পড়ল? দিনতারিণী কুটনো ফেলে ছুটে এলেন। এখুনি এসে পড়ল? রামকালের কি এত তাড়াহুড়ো? বারবেলা পড়বার আগেই বোধ করে নিয়ে এসেছেন রামকালী। যদিচ ভাসুরপো, তথাপি ধনে মানে এবং সর্বোপরি বয়সে বড়। কাজেই নন্দরানী রামকালী সম্পর্কে ছেন দিয়েই বাক্যবিন্যাস করেন, এখনো করলেন। দিনতারিণী বারবেলা শব্দটা মনকে স্থির করে নিয়ে বললেন, তা হবে, তা তোমাদের নেমকম্মর সব প্রস্তুত? নন্দরানী আরও ব্যস্ত হাতে হাতের কাজ সারতে সারতে বলেন, প্রস্তুত তো একরকম সবই, কিন্তু দুধটা যে ওতলাতে হবে সেটা আবার এখন কে করবে? দুধ, তাই তো ওতলানোর দরকার বটে। বউ এসে সদ্য উথলে পড়া দুধ দেখলে সংসার নাকি ধন ধান্যে উতলে ওঠে। দিনতারিণী উদ্বিগ্ন মুখে প্রশ্ন করলেন, বড় বৌমা কোথায় গেলেন? বড় বৌমা, সে তো রান্নাশালে। তাড়াহুড়ো করে এক ঘর রেঁধে রাখতে হবে তো, বউ এসে দৃষ্টি দেবে। বড় বৌমা অর্থে রাসুর মা, তাকে তাই বলে তো নন্দরানী। কারণ নন্দরানী বয়সে রাসুর মার সমবয়সী হলেও মান্যে বড়, সম্পর্কে খুর শাশুড়ি, কাজেই বৌমা। যাই হোক, কুঞ্জর বউ রান্নাশালে, অতএব দুধ ওতলাতে আর কাউকে দরকার। ওদিকে বরকনে আগত প্রায়। দিনতারিণী মনশ্চক্ষে চারিদিক তাকিয়ে নেন, আর কে আছে? অখণ্ড পোয়াতি স্বামীর প্রথম পক্ষ, দ্বিতীয় তৃতীয় পক্ষ দিয়ে তো আর পুণ্যকর্ম হবে না। কে আছে? ও মা, ভাববার কি আছে? শারদাই তো আছে, তাকেই ডাক দেয়া হোক তবে। একা ঘরের কোণে বসে রয়েছে মনমরা হয়ে, কাজে কর্মে ডাকলে তবু মনটা অন্যমনস্ক হয়ে। তাছাড়া নতুন লোক নির্বাচনের সময়ই বা কোথায়? সত্য উঠোন পার হচ্ছিল তীর বেগে। দিনতারিণী তাকেই ডাক দিলেন, এই সত্য, ধিঙ্গি অবতার, যা দেখিন বড় নাথ বৌমাকে ডেকে আন দেখিনি শিগগির। বরকনে এসে পড়ল পেরায়, দুধ ওতলাতে হবে। বউকে, বর্দার বউকে ডেকে দেব? বউ কি আর বউতে আছে? ভোর থেকে মাটিতে পড়ে কেঁদে কেঁদে মরছে। কেঁদে কেঁদে মরছে? একেবারে মরছেন? কেন, এত মরবার কি হলো? ও মা, শুভ দিনে কি অলক্ষণে কাণ্ড! যা শিগগির ডেকে আন। কে বাবা ডাকতে যায়? তুমি তো বললে কাঁদবার কি হয়েছে? বলি, নিজের যদি হতো, সতীন আসছে কাঁদবে না? আহ্লাদে ঊর্ধ্ববাহু হয়ে নাচবে মানুষ। কই, কোথায় কি আছে তোমাদের? আমি দিচ্ছি দুধ জাল দিয়ে। তুই তুই দিবি দুধ জাল? কেন দিলেই বা? পিস ঠাকুমা যে সেবার খুন্তির দিদির বিয়েতে বলল 70 বছর ঘুরে গেছে, এখন এও ডালার হাত দিতে পারে। কে বাবা ডাকতে যায়? তুমি তো বললে কাঁদবার কি হয়েছে। বলি, নিজের যদি হতো, সতীন আসছে কাঁদবে না? আহ্লাদে ঊর্ধ্ববাহু হয়ে নাচবে মানুষ। কই, কোথায় কি আছে তোমাদের? আমি দিচ্ছি দুধ জাল দিয়ে। তুই তুই দিবি দুধ জাল? কেন দিলেই বা? পিস ঠাকুমা যে সেবার খুন্তির দিদির বিয়েতে বলল
70 বছর ঘুরে গেছে, এখন এ ওডালার হাত দিতে পারে? বছর ঘুরে অর্থাৎ বিয়ের বছর ঘুরে, সেটা আর স্পষ্টাস্পষ্টি উচ্চারণ করল না সত্য। দিনতারিণী সন্দিগ্ধ সুরে বলেন, বছর ঘুরলেই বুঝি হলো? ঘর বসত না হলে? জানি নে বাবা, রাখো তোমাদের সন্দ, আমি এই হাত দিলাম। বলেই সত্য দাওয়ার পাশে দুখানা ইট পাতা উনুনের উপর জালে বসানো ছোট্ট সরা চাপা মাটির হাঁড়িটার নিচে ফু দিতে শুরু করে। ঘুটের আগুন জ্বলছে ধিকি ধিকি। ফু পেরে 2-4খানা নারকেল পাতা ঠেলে দিলেই জ্বলে উঠবে দাউ দাউ করে। তা গোছালো মেয়ে নন্দরানী নারকেল পাতার গোছাও এনে রেখেছেন পাশে। সত্যর সকল কাজই উদ্দাম। তার ফুঁয়ের দাপটে বরকনে আসার আগেই দুধ ওতলাতে শুরু করলো। উতলে ধোয়া ছড়িয়ে ভেসে গেল গড়িয়ে পড়ে। দিনতারিণী হা হা করে উঠলেন, ওরে একটু রয়ে বসে, নতুন বউ ঢোকা মাত্র যেন দেখতে পায়। কথা শেষ হবার আগে বাইরের উঠোনে শাঁখ বেজে উঠল, অর্থাৎ শুভাগমন ঘটেছে নতুন বউয়ের। মোক্ষদা শাঁখ হাতে দাঁড়িয়েছিলেন বাইরে। আজ পূর্ণিমা, বিধবাদের ঘরে রান্নার ঝামেলা নেই। কোনো এক সময় আম কাঁঠাল ফল মিষ্টি খেলেই হবে। কাজেই আজ ছুটি মোক্ষদাদের। ছুটি যদি, তবে ছুটোছুটি না করবেন কেন মোক্ষদা? স্নান তো করতেই হবে জল খাবার আগে। তাই মোক্ষদাই অগ্রণী হয়ে বারবারের উঠোনে দাঁড়িয়ে আছেন শাঁখ হাতে নিয়ে। শুভ কর্মে বিধবারা সমস্ত কর্মে অনধিকারী হলেও এই একটি কর্মে তাদের অধিকার আছে। সমাজ অথবা সমাজপতিরা বোধ করি এটুকু আর কেড়ে নেননি, ক্ষমা ঘেন্না করে ছেড়ে দিয়েছেন শাঁখ আর উলু। অতএব সেই অধিকারটুকুর সম্যক সদ্ব্যবহার করতে থাকেন মোক্ষদা রাসুর দ্বিতীয় অভিযানান্তে প্রত্যাবর্তন উপলক্ষে। দিনতারিণী উদ্গ্রীব হয়ে এগিয়ে যেতে যেতে চমকে উঠে বলেন, অমন করে হাতে ফু দিচ্ছিস যে সত্য, পোড়ালি বুঝি? পোড়াবো কেন? তবে হাতে ফু পারছিস কেন? এমনি। যাক, এবার উনুনে ফু পার, ঢোকার সময় যেন আরেকবার দুধটা ফেঁপে ওঠে। তা উঠেছে, বউ পয়মন্ত হবে, সেবারে বরং। কথা শেষ হবার আগেই রামকালীর গম্ভীর কণ্ঠনিনাদ ধ্বনিত হল, তোমাদের ওই সব বরণ টরণ তাড়াতাড়ি সেরে ফেলো ছোট পিসি, বারবেলা পড়তে আর বেশি দেরি নেই। মুহুর্মুহু শঙ্খনিনাদে রামকালীর কণ্ঠনিনাদও ম্লান হয়ে গেল। বরকনে ঢুকল ভিতর বাড়ির উঠোনে। পিছনে পিছনে পাড়া ঝেঁটিয়ে অবগুণ্ঠনবতীর দল। বিয়েটা যেভাবে আর যে অবস্থাতেই ঘটে থাকুক, বৌভাতের যজ্ঞী একটা করতেই হবে। আমোদ আহ্লাদের প্রয়োজনে নয়, সমাজ জানিত করবার প্রয়োজনে। খামোখা একদিন হুট করে লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের পৌত্রী এসে চাটুজ্জে বাড়ির অন্দরে সামিল হলো, কাকে পক্ষিতে টের পেল না, এটা তো আর কাজের কথা নয়। তার প্রবেশটা যে বৈধ, এ খবরটুকুর একটা পাকা দলিল তো থাকা চাই। দলিল আর কি, লিখিত পরিত তো কিছু নয়, সই সাবুদও নয়, মানুষের স্মরণ সাক্ষ্যই দলিল। তা সেই স্মরণ সাক্ষ্য আদায় করতে হলে গ্রাম সমাজকে একদিন গলবস্ত্রে ডেকে এনে উত্তম ফলার খাইয়ে দেওয়া ছাড়া অন্য উপায় কি? তাছাড়া বাড়ুজ্যেদের মেয়ে যে চাটুজ্জে পরিবারভুক্ত হলো, তার স্বীকৃতিটাও তো দিতে হবে। বৌভাতের যজ্ঞিতে নতুন বউয়ের হাত দিয়ে ভাত পরিবেশন করিয়ে জ্ঞাতি কুটুমের কাছ থেকে সেই স্বীকৃতি নেওয়া। অতএব বিয়েতে যজ্ঞির আয়োজন না করলেই নয়। আগে থেকে বিলি বন্দেজ নেই, হুটুক্কারি করে বিয়ে, তাই ভোজের আয়োজনেও হুড়োহুড়ি লেগে গেছে। অনুগত জনের অভাব নেই রামকালীর, দিকে দিকে লোক ছুটিয়ে দিয়েছেন। জনাইতে মনোহরার বায়না গেছে, বর্ধমানে মিহিদানার। তুষ্টু গয়লাকে ভার দেওয়া হয়েছে দইয়ের, আর ভীমে জেলেকে ডেকে পাঠিয়েছেন মাছের ব্যবস্থা করতে। কোন পুকুরে জাল ফেলবে, কমন তোলা হবে, এই সব নির্দেশ দিচ্ছিলেন রামকালী।
সহসা সেই আসরে এসে উপস্থিত হলেন মোক্ষদা। এ তল্লাটে রামকালীকে ভয় করে না এমন কেউ নেই, বাদে মোক্ষদা। রামকালীর মুখের ওপর হক কথা শুনিয়ে দেবার ক্ষমতা একা মোক্ষদাই রাখেন, নইলে দিনতারিণী পর্যন্ত তো ছেলেকে সমীহ করে চলেন। অবশ্যই ভাবা যেতে পারে রামকালীকে হক কথা শুনিয়ে দেবার সুযোগটা আসে কখন? যে মানুষ কর্তব্য পালনে প্রায় ত্রুটিহীন, তাকে দু কথা শুনিয়ে দেবার কথা উঠছে কি করে? কিন্তু ওঠে, মোক্ষদা ওঠান। কারণ মোক্ষদার বিচার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে। রামকালীর মতে যেটা নিশ্চিত কর্তব্য, প্রায়শই মোক্ষদার মতে সেটা অনর্থক বাড়াবাড়ি। তবে অধিকাংশ ক্ষেত্রেই হক কথার মূল কারণ হয়ে দাঁড়ায় সত্যবতী। হবে নাই বা কেন? রামকালী যদি এমন মেয়ে গড়ে তোলেন যেমন মেয়ে ভূভারতে নেই, তা হলে আর কথা শোনানোয় মোক্ষদার দোষটা কি? সৃষ্টি ছাড়া ওই মেয়েটাকে তাই যখন তখন তার বাপের সামনে হাজির করে ন ভূত ন ভবিষ্যতি করতেই হয় মোক্ষদাকে। আজও তাই রামকালীর দরবারে একা আসেননি মোক্ষদা, এনেছেন সত্যবতীকে সঙ্গে করে। সত্যবতীও এসেছে বিনা প্রতিবাদী। অবশ্য প্রতিবাদে লাভ নেই বলেই হয়তো এই অপ্রতিবাদ, অথবা হয়তো এটা তার নির্ভীকতা। ভীমেজেলের উপস্থিতিটুকুর কালটুকু অবশ্য নিঃশব্দে দাঁড়িয়েছিলেন মোক্ষদা। কথার শেষে ভীমে রামকালীকে দণ্ডবৎ হয়ে পেন্নাম করে চলে যাবার পরক্ষণেই মোক্ষদা যেন ঝাঁপিয়ে পড়লেন। এই নাও রামকালী, তোমার গুণের অবতার কন্যের হাতের চিকিৎসা করো এবার। আর চেরোটা কালি করতে হবে তোমাকে। এ মেয়েকে তো আর সৌরঘর থেকে নেবে না। একটু দম নিলেন মোক্ষদা। মোক্ষদার দম নেবার অবকাশে রামকালী মৃদু হেসে বলেন, কি কি হলো আবার? হয়েই তো আছে সমস্তক্ষণ। উঠতে বসতেই তো হচ্ছে, কাটছে, ছিঁড়ছে, ছড়ছে। এই আজ দেখো মেয়ের হাতের অবস্থা, পুড়িয়ে ঝুরিয়ে এতখানি এক ফোসকা। আবার বলে কি, বলতে হবে না বাবাকে, এমনি সেরে যাবে, দেখো তুমি নিজের চোখে। ইত্যবসরে রামকালী মেয়ের হাতখানা তুলে ধরে শিহরিত হয়েছেন। কি ব্যাপার? এ কি করে হলো? কি করে হয়েছে শুধো, ওকেই শুধো। মেয়ের গুণের কথা এত বলি, কথা কানে করো না তো। তবে তোমাকে এই বলে রাখছি রামকালী, এই মেয়ে হাতেই তোমার ললাটে দুঃখ আছে। কথাটা নতুন নয়, বহু ব্যবহৃত। কাজেই রামকালী যে বিশেষ বিচলিত হন এমন নয়। তবে বাইরে গুরুজনকে সমীহ করবার শিক্ষা রামকালীর আছে, তাই বিচলিত ভাবটা দেখান। না, মেয়েটাকে নিয়ে আবার কি করলি? এত বড় ফোসকা পড়লো কিসে? দুধ ওতলানো হচ্ছিল গো। কালকে যখন রেশো বউ নিয়ে এসে ঢুকলো, উনি গেলেন পাতা জেলে দুধ ওতলাতে। আর এও বলি, এত বড় বুড়ো ধিঙ্গি মেয়ে এটুকু করতে হাতি বা পোড়ালি কি করে বল? রামকালী মেয়ের হাতের অবস্থাটা নিরীক্ষণ করে ঈষৎ গম্ভীর হয়ে মেয়ের উদ্দেশ্যেই বলেন, আগুনের কাজ তুমি করতে গেলে কেন? বাড়িতে আর লোক ছিল না? বেশি জ্বালা করছে না বাবা? জ্বালা করার কথা হচ্ছে না, করলেও সে জ্বালা নিবারণের ওষুধ অনেক আছে। জিজ্ঞেস করছি, তুমি আগুনে হাত দিতে গেলে কেন? আমি কি আর সাধে আগুনে হাত দিয়েছি বাবা? বড় বউয়ের মুখ চেয়েই দিয়েছি। আহা বেচারি, একেই তার সতীন কাঁটার জ্বালা, তার উপর আবার দুধ ওতলাবার হুকুম। মানুষের প্রাণ তো। সত্যর এই পরিষ্কার উত্তর প্রদানে একা রামকালী নয়, মোক্ষদাও তাজ্জব বনে যান। এ কি সর্বনেশে মেয়ে গো! ওই হোমরা চোমরা বাপের মুখের ওপর এই চোটপাট উত্তর! গালে হাত দিয়ে নির্বাক হয়ে যান মোক্ষদা। কথা বলেন রামকালী, দুই ভ্রু কুচকে ঝাঁঝালো গলায় বলেন, সতীন কাঁটার জ্বালাটা কি জিনিস? কি জিনিস সে কথা তুমি তোমার মেয়ের কাছে এবার শেখো রামকালী।
আমরা এতখানি বয়সে যা কথা না শিখেছি, এই পুটকে ছুরি তা শিখেছে, কথার ধুকরি। সত্য এইসব উল্টোপাল্টা কথাগুলো দু চক্ষের বিষ দেখে। কেন রে বাপু, যখন যা সুবিধে তখন তাই বলবি কেন? এই এক্ষুনি সত্যকে বলা হলো বুড়ো ধিঙ্গি, আবার এখন বলা হচ্ছে পুটকে ছুরি। সবই যেন ইচ্ছে খুশি। রামকালী পিসির দিকে এক নজর তাকিয়ে নিয়ে জলদগম্ভীর স্বরে কন্যাকে পুনঃ প্রশ্ন করেন, কই আমার কথার জবাব দিলে না? বললে না সতীন কাটা কি জিনিস, আর তার জ্বালাটাই বা কি বস্তু? কি বস্তু সে কথা কি ছাই সত্য জানে, তবে বস্তুটা যে খুব একটা মর্মবিদারী দুঃখজনক সেটা বোধ করি জন্মাবার আগে থাকতেই জানে। তাই মুখটা যথাসম্ভব করুণ করে তুলে বলে, সতীন মানেই তো কাঁটা বাবা, আর কাঁটা থাকলেই তার জ্বালা আছে। বড় বউয়ের প্রাণে তো এখন তুমি সেই জ্বালা ধরিয়ে দিলে। থামো! হঠাৎ ধমকে উঠলেন রামকালী। বিচলিত হয়েছেন তিনি, বাস্তবিকই বিচলিত হয়েছেন। এতক্ষণে বিচলিত হয়েছেন মেয়ের ভবিষ্যৎ ভেবে নয়, সহসা মেয়ের অন্তরের মলিনতার পরিচয় পেয়ে। এ কি, এরকম তো ধারণা ছিল না তার, ছিল না হিসেবের মধ্যে। এটা হলো কোন ফাঁকে? সত্যবতীর বহুবিধ নিন্দাবাদ তার কানে এসে ঢোকে। সে সব তিনি কখনোই বড় একটা গ্রাহ্য করেন না। করেন না শুধু মেয়ের স্বভাবে প্রকৃতিতে একটা নির্মল তেজের প্রকাশ লক্ষ্য করে। সত্যর হৃদয়ে হিংসা দেশের ছায়ামাত্র নেই, এইটাই জমা ছিল হিসেবের খাতায়। এহেন নিচ হিংসুটে কথাবার্তা শিখে ফেলল সে কখন? কিন্তু বাড়তে দেওয়া ঠিক নয়, শাসনের দরকার। তাই আরও বাঘা গর্জনে বলে ওঠেন, কেন সতীন কিসে এত ভয়ঙ্করী হলো? সে এসে ধরে মারছে তোমাদের বড় বউকে। বাবার বাঘা হুমকিতে সত্যবতীর চোখে জল উপচে এসে পড়ছিল, কিন্তু সহজে হার মানে না সে। আর কাঁদার দৈন্যতা প্রকাশ হয়ে পড়বার ভয়ে কষ্টে ঘাড় নিচু করে ধরা গলায় বলে, হাতে না মারুক, ভাতে মারছে তো। বড় বউ একলা একেশ্বরী ছিল, নতুন বউ হঠাৎ উড়ে এসে জুড়ে বসল। আহ, ছি ছি ছি! রামকালী শিউরে স্তব্ধ হয়ে গেলেন। মুখ দেখে মনে হলো সত্যবতী যেন সহসা তার যত্নে আঁকা একখানি ছবিকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। এই ফাঁকে মোক্ষদা আবার এক হাত নেন। ওই শোনো, শোনো মেয়ের কথার ভঙ্গিমে, সাদে বলি কথার ভস্যাজ্জি, বুড়ো মাগিদের মতন কথা আর ছেলে পিলেদের মতন দস্যি চাল্লি হরঘড়ি অবাক করে দিচ্ছে কথার জ্বালায়। রামকালী পিসির আক্ষেপে কান না দিয়ে তিক্ত বিরক্ত স্বরে বললেন, এমন ইতর কথাবার্তা কোথা থেকে শিখেছ? ছি ছি ছি! লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। উড়ে এসে জুড়ে বসা মানে কি? এক বাড়িতে দুটি বোন থাকে না? সতীনকে কাঁটা না ভেবে বোন বলে ভাবা যায় না? বাবা এত ঘেন্না দেওয়ার পর অবশ্য সত্যবতীর সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। একসঙ্গে অগুন্তি ফোঁটা ঝরঝর করে ঝরে পড়ে চোখ থেকে গালে, গাল থেকে মাটিতে, পড়তেই থাকে। হাত তুলে মোছে না সত্য। রামকালী চাটুজ্জে আর একবার বিচলিত হন। সত্যবতীর চোখে জল। এটা যেন একটা অদৃষ্টপূর্ব দৃশ্য মনে হচ্ছে। মনে হলো ঘেন্নাটা বোধ করি একটু বেশি দেওয়া হয়ে গেছে। ঔষধে মাত্রাধিক্য রামকালীর পক্ষে শোচনীয় অপরাধ। মনে পড়ল মেয়েটার হাতের ফোসকাটাও কম জ্বালাদায়ক নয়, এক্ষুনি প্রতিকার করা দরকার। তাই ঈষৎ নরম গলায় বলেন, এরকম নীচ কথা আর বলো না, বুঝলে? মনেও এনো না। সংসারে যেমন ভাই বোন, ননদ দেওর, যা ভাসুর সব থাকে, তেমনি সতীনও থাকে, বুঝলে? কই দেখি হাতটা।
হাতটা বাড়িয়ে দিয়ে সত্যবতী নিজের উদ্বেল হৃদয় ভারকে সামলাতে চেষ্টা করে দাঁতে ঠোঁট চেপে। মোক্ষদা বোঝেন মেঘ উড়ে গেল, হয়ে গেল রামকালীর মেয়ে শাসন করা। ছি ছি ছি, আর দাঁড়াতে ইচ্ছে হলো না। বললেন, যাগ্গে, শাস্তি শাসন হয়ে গেছে তো, এবার মেয়েকে সোহাগ করো বসে বসে। তুমিই দেখালে বটে বাবা। রঙ্গমঞ্চ থেকে বিদায় নেন মোক্ষদা। রামকালী আশু প্রতিকার হিসেবে একটি প্রলেপ মেয়ের ফোসকা ঘায়ে লাগাতে লাগাতে সহসা আবার বলেন, আজকের কথা মনে থাকবে তো? আর কোনোদিন এরকম কথা বলো না, বুঝলে? মানুষ তো বনের জানোয়ার নয় যে খালি হিংসে হিংসি কামড়াকামড়ি করবে। সকলের সঙ্গে মিলে মিশে সবাইকে ভালোবেসে পৃথিবীতে থাকতে হয়। বাবার গলায় আপোষের সুর। অতএব ফের একটু সাহস সঞ্চয় হলো সত্যবতীর। তাছাড়া প্রাণটা তো ফেটে যাচ্ছে বাবার ধিক্কারে, কিন্তু তারই বা দোষ কোথায় বুঝে উঠতে পারে না সত্যবতী। সবাইকে ভালোবেসে থাকাই যদি এত ধম্ম হয়, তাহলে সেজুতিবত্তটি করতে হয় কেন? মনের চিন্তা মুখে প্রকাশ হয়ে পড়ে সত্যর। তাই যদি, তাহলে সেজুতিবত্ত করতে হয় কেন বাবা? পিস ঠাকুমা তো এবছর থেকে আমাকে ফেন্তুকে আর পুণ্যিকে ধরিয়েছে। রামকালী এবার বিরক্তির বদলে বিস্মিত হন। সেজুতিবত্ত সম্পর্কে অবশ্য তিনি সম্যক অবহিত নন, কিন্তু যাই হোক, কোনো একটি ব্রত যে মানবতা বিরোধী হওয়া সম্ভব সেটা ঠিক ধারণা করতে পারেন না। তাই প্রলেপের হাতটা ঘরের কোণে রক্ষিত মাটির জালার জলে ধুতে ধুতে বলেন, ব্রতের সঙ্গে কি কি নয় তাই বলো না কেন বাবা? সেজুতিবত্তর যত মন্তর সব সতীন কাটা উদ্ধারের জন্য নয়? রামকালী একটুক্ষণ চুপ করে থাকেন। কোথায় যেন একটু আশার আলো দেখতে পাচ্ছেন। এই রকমই একটা কিছু গোলমেলে ব্যাপার ঢুকে গিয়েছে মেয়ের মাথায়, নচেত সত্যর মুখে অমন কথা। হাতে অনেক কাজ, তবু রামকালী বিবেচনা করলেন সদ উপদেশের দ্বারা কন্যার হৃদয় কানন হতে সতীন কণ্টকের মূলোৎপাটন করা কর্তব্য। তাই ভুরু কুঁচকেই বললেন, তাই নাকি? সে মন্তরটা কি? মন্তর কি একটা বাবা? গাদা গাদা মন্তর, সব কিছুই মনেই আছে। ভেবে ভেবে বলছি। রোশো প্রথমে তো আলপনা আঁকা, ফুল লতার নকশা কেটে তার ধারে কোণে হাতা বেরি হাঁড়ি কুড়ি স্তক করে ঘর সংসারের প্রত্যেকটি জিনিস এঁকে নেওয়া। তারপর একটা একটা ধরে ধরে মন্তর পড়তে হয়। হাতায় হাত দিলাম, বললাম, হাতা 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 খা সতীনের মাথা। খোড়ায় হাত দিয়ে খোড়া 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 সতীনের মাকে ধরে নিয়ে যাক 3 মিনসে গোড়া। তারপর বেরি 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 সতীন মাগি চেরি, বটি 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 সতীনের ছেড়াদ্দর কুটনো কুটি। হাঁড়ি 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 আমি যেন হই জন্ম এও স্ত্রী, সতীন করে রাড়ি। চুপ চুপ, এইসব তোমাদের ব্রতের মন্তর? এইসব যে ব্রতের মন্ত্র হওয়ার উপযুক্ত নয়, সেই সত্যটা যেন সত্যর বোধের জগতে সহসা এই মুহূর্তে একটা চকিতে আলোক ফেলে যায়। সে উৎসাহের বদলে মৃদুস্বরে বলে, আরও তো কত আছে। আরও আছে বটে? আচ্ছা বলো তো শুনি, আরও কি কি আছে? দেখি কিভাবে তোমাদের মাথাগুলো চিবোনো হচ্ছে। জানো আরও? হ্যাঁ, আর হচ্ছে ঢেকি 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 সতীন মরে নিচে, আমি উপর থেকে দেখি। তারপর গে অশ্বত্থ কেটে বসত করি, সতীন কেটে আলতা পরি। ময়না 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 সতীন যেন হয় না।
তারপর এক মুঠো দুব্ব ঘাস নিয়ে বলতে হয়, ঘাসমুঠি ঘাসমুঠি সতীন হোক কানাকুষ্টি। গয়নায় কেউ ছুঁয়ে ছুঁয়ে মন্তর আছে, বাজু বন্ধ পইছে খারু, সতীনের মুখে সাত ঝাড়ু। পানেকে বলতে হয়, ছাঁচি পান এলাচি গুয়ো, আমি সোহাগী সতীন দুয়ো। আচ্ছা থাক, হয়েছে, আর বলতে হবে না। এইসব গালমন্দকে তোমরা পুজোয় মন্তর বলো? আমরা বলি কি গো বাবা, জগৎ শুদ্ধ সবাই বলে যে সতীন যদি বোনের মতো হবে তবে এ মন্তরের সৃজন হবে কেন? বোনের খোয়ারের জন্য কি কেউ বত্ত করে? আসল কথা, বেটা ছেলেরা তো আর সতীনের মর্ম বোঝে না, তাই। একটা ঢোক গিলে নেয় সত্য, কারণ বেটা ছেলে সম্পর্কে পরবর্তী যে বাক্যটি জিভের আগায় এসে যাচ্ছিল সেটা বাবার প্রতি প্রয়োগ করা সমীচীন কিনা বুঝতে না পেরে দ্বিধা এলো। রামকালী গম্ভীর মুখে বলেন, তা হোক, এ ব্রত তোমরা আর করো না। করো না? ব্রত করো না? মাথায় বজ্রপাত হলো সত্যর। এ কি আদেশ! এখন উপায়? একদিকে পিতৃ আজ্ঞে, অপরদিকে বেতপতিত। বেতপতিত হলে তো জলজ্যান্ত নরক, আর পিতৃআজ্ঞে পালন না করার পাতকটা ঠিক কতদূর গর্হিত না জানা থাকলেও সেই পাতকের পাতকীকেও যে নরকের কাছাকাছি পৌঁছতে হবে এ বিষয়ে সত্য নিঃসন্দেহ। অনেকক্ষণ দুজনেই স্তব্ধ। তারপর আস্তে আস্তে কথাটা তোলে সত্য। ধরা বত্ত উদযাপন না করে ছেড়ে দিলে যে নরকগামী হতে হবে বাবা। না, হবে না, এসব ব্রত করলেই নরকগামী হতে হয়। পিস ঠাকুমাকে তাহলে তাই বলবো? কি বলবে? এই সেজুতি করতে তুমি মানা করেছ। আচ্ছা থাক, এখনই তাড়াতাড়ি, তোমার কিছু বলবার দরকার নেই। যা বলবার আমিই বলবো এখন। তুমি যাও এখন, হাতটা সাবধান, কোথাও ঘষতে ফেলো না। সত্যবতীর অবস্থাটা দাঁড়ায় অনেকটা ন যজ ন তস্থ, বাবার হুকুম চলে যাওয়ার, অথচ মনের মধ্যে প্রশ্নের সমুদ্র। সে সমুদ্রের ঢেউ আর কার পায়ের কাছে আছড়ে পড়লে সুরাহা হবে বাবা ছাড়া? বাবা? কি আবার কি? বত্তটা যদি অন্যায়, সতীন যদি ভালো বস্তু, তাহলে বড় বউয়ের এত কষ্ট হচ্ছে কেন? বড় বউ? রাসুর বউ কষ্ট হচ্ছে? সে তোমাকে বলেছে তার কষ্ট হচ্ছে? রামকালীর কণ্ঠে ফের ধমকের সুর ছায়া ফেলে, কিন্তু সত্যবতী দমে না। ধিক্কারে দমে বটে সত্য, কিন্তু ধমকে নয়। তাই বাকভঙ্গিতে সতেজতা এনে মোক্ষদার ভাষায় কথার ভস্টাজ্জির মতোই তরবর করে বলে, বলতে যাবে কেন বাবা? সবই কি আর মুখ ফুটে বলতে হয়? চেহারা দেখে বোঝা যায় না? কেঁদে কেঁদে চোখ মুখ বসে গেছে, এমন যে সোনার বন্য যেন কালি মেরে দিয়েছে। পরশু থেকে মুখে এক বিন্দু জল দেয়নি। নোকনজ্জার ভয়ে বলছে বটে, পেট ব্যথা করছে তাতেই খিদে নেই, তাতেই কাঁদছি। কিন্তু বুঝতে সবাই পারছে। কে আর ঘাসের ভাত খায় বলো? মরার ওপর খাড়ার ঘা, তার ওপর আবার আজ নতুন ভোর হাতের সুতো খোলা। কেউ বলছে বড় বউকে অন্য ঘরে দিয়ে ওই ঘরেই নেমকম্ম হবে। কেউ বলছে আহা থাক, বড় বউ নাকি ও বাড়ির সাবি পিসিকে বলেছে অত ধন্দয় কাজ নেই, চাটুজ্জে পুকুরে অনেক জায়গা আছে, তাতেই আমার ঠাঁই হবে। সর্বনাশ! প্রমাদ গণেন রামকালী। মেয়ে মানুষের অসাধ্য কাজ নেই। কে বলতে পারে মেয়েটা সত্যি ওরকম কোনো দুর্মতি করে বসবে কিনা? এও তো মহা জ্বালা। কোথায় ভদ্রলোকের জাতমান উদ্ধারের কথা ভেবে আনন্দ করবি তা নয়, এই সব প্যাচ। কেন ত্রিভুবনে আর কারো সতীন হয় না?
হয়েছে আর কি, ওইসব অখেদ্যে ব্রত পালন করিয়ে শিশুকাল থেকে মেয়েগুলোর পরকাল ঝরঝরে করে রাখা হয়েছে কিনা। মেয়ে মানুষ জাতি কুয়ের গোড়া। ঘরের লক্ষ্মী বলে সৌজন্য দেখালে কি হবে, একটি মহা অলক্ষ্মী। নইলে রেশোর ওই বউটা কি বা বয়স, তার কিনা এত বড় বড় কথা, জলে ডুবে মরবার সংকল্প। ছি ছি। এই কথা বলেছেন বড় বৌমা? সাবি পিসি তো বলছিল। বাবার মুখ দেখে এবার একটু ভয় ভয় করে সত্যর, কিন্তু ভয় করলে তো চলবে না, তারও যে কর্তব্য রয়েছে বাবাকে চৈতন্য করাবার। এত বোধ বুদ্ধি বাবার, অথচ স্বামী আর একটা বিয়ে করে আনলে মেয়ে মানুষের প্রাণ ফেটে যায় কিনা সে জ্ঞান নেই। আর যদি না ফাটবে তাহলে কইকেই কেন 3 যুগ হেয় হয়েও রামকে বনবাসে পাঠিয়েছিলেন? কথক ঠাকুরের কথাতেই তো শুনেছে সত্য। রাজার রানী তিনি, তাও মনে এত বিষ। আর বড় বউ বেচারি নিরীহ ভালো মানুষ, শুধু মনের ঘেন্নায় নিজে মরতে চেয়েছে। সত্যের প্রাণে এত দাগা লাগার আরও একটা কারণ, বড় বউকে দুটো সান্ত্বনার কথা বলবার মুখ তার নেই। তার কারণ এই মর্মান্তিক হৃদয় বিদারক নাটকের নায়ক হচ্ছেন স্বয়ং সত্যবতীরই বাবা। ইশারায় ইঙ্গিতে ঘরে পরে সকলেই তো রামকালীকে দুষছে। দুষবার কথাও, ছেলের মায়ের যে গৌরব আলাদা। বড় বউ যদি ছেলের মা না হতো তাহলেও বা কথা ছিল। কেঁদে কেঁদে যদি ওর বুকের দুধ শুকিয়ে যায়, ছেলে বাঁচবে কিসে? ওদিকে রামকালী ভাবছেন বউটাকে শায়েস্তা করার উপায় কি। গ্রাম শুদ্ধ লোক নেমন্তন্ন করেছেন, রাত পোহালেই যজ্ঞী। ও যদি সত্যিই কিছু একটা অঘটন ঘটিয়ে বসে। অনেক ভেবে গলাটা ঝেড়ে বললেন, ওসব হচ্ছে ছেলে বুদ্ধির কথা। তুমি আমার হয়ে বৌমাকে গিয়ে বলো গে ওসব ছেলে মানুষই বুদ্ধি ছেড়ে দিতে। বলো গে বাবা বললেন মন ভালো করব ভাবলেই মন ভালো করা যায়। বলো গে উঠুন, কাজকর্ম করুন, ভালো করে খান দান, মনের গলদ কেটে যাবে। সত্য আর একবার বাবার অজ্ঞতায় কাতর হয়। তবে শুধু কাতর হয়ে চুপ করেও থাকে না, একটু তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তা যদি কেটে যেত তাহলে তো মাটির পৃথিবীতে স্বর্গ হতো বাবা। রোগীর চেহারা দেখে তুমি ওপর থেকে বলে দিতে পারো তার শরীরের মধ্যে কোথায় কি হচ্ছে, আর মানুষের মুখ দেখে বুঝতে পারো না তার প্রাণের ভেতরটায় কি হচ্ছে। নিজের চোখে প্রত্যক্ষ একবার দেখবে চলো তাহলে। সহসা কেন কে জানে রামকালীর গায়ে কিরকম কাঁটা দিয়ে উঠল। চুপ করে গেলেন তিনি। তার অনেকক্ষণ পর হাত নেড়ে মেয়েকে ইশারা করলেন চলে যেতে। এরপর আর চলে যাওয়া ছাড়া উপায় কি? সত্য মাথা হেঁট করে আস্তে আস্তে ঘর থেকে চলে যায়। কিন্তু এবারের ডাকের পালা রামকালীরই। আচ্ছা শোনো শোনো, বৌমাকে তোমার কিছু বলবার দরকার নেই। তুমি শুধু তোমাকে খালি একটা কাজ দিচ্ছি। রামকালী ইতস্তত করছেন। সত্যবতী অবাক হয়ে যায়। না, আর যাই হোক, বাবাকে কখনো এমন ইতস্তত করতে দেখেনি সত্য। কিন্তু হেন পরিস্থিতিতেই বা কবে পড়েছেন রামকালী? সত্যিই কি সত্যবতী তার চৈতন্য করিয়ে দিল নাকি? তাই রামকালী এমন বিব্রত বিচলিত। বাবা কি করতে বলছিলে? ও হ্যাঁ, বলছিলাম যে তুমি তোমাদের বড় বউয়ের একটু কাছে কাছে থাকো গে, যাতে তিনি ওই পুকুরের দিকে টিকে যেতে না পারেন। সত্যবতী মুহূর্তকাল স্তব্ধ থাকে। বোধ করি বাপের আদেশের তাৎপর্যটা অনুধাবন করতে চেষ্টা করে। তারপর খুব সম্ভব অনুধাবন করেই নম্র গলায় বলে, বুঝেছি, বউকে চোখে চোখে রেখে পাহারা দিতে বলছো। পাহারা?
রামকালী যেন মরমে মরে যান। তার আদেশের ব্যাখ্যা এই। বিরক্তি দেখিয়ে বলেন রামকালী, পাহারা মানে কি? কাছে কাছে থাকবে, খেলাধুলো করবে, যাতে তার মনটা ভালো থাকে। ওই হলো, একই কথা। কথায় বলে, যার নাম ভাজা চাল তার নাম মুড়ি, যার মাথায় পাকা চুল তারেই বলে বুড়ি। কিন্তু বাবা, পাহারা নয় দিলাম, কদিন কর আর দেব বলো? কেউ যদি আত্মঘাতী হব বলে প্রতিজ্ঞে করে, কারো সাধ্যি আছে আটকাতে? শুধুই তো চাটুজ্জে পুকুরের জল নয়, ধূত্র ফল আছে, কুচ ফল আছে, কলকে ফুলের বিচি আছে। চুপ 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 করো। তোমার সেজো ঠাকুমা দেখছি ঠিকই বলেন। এত কথা শিখলে কোথা থেকে তুমি? যাও, তোমাকে কিচ্ছু করতে হবে না, যাও।